ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা শিখব স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ক্ষতি স্বীকার করেও কিভাবে উৎপাদন চালিয়ে যায়। এটা নির্ধারণ করার জন্য আমি বোর্ডে একটি চিত্র অঙ্কন করেছি। আমরা জানি দাম এবং গড় ব্যয়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করার মাধ্যমে ফার্মটি স্বাভাবিক, অস্বাভাবিক নাকি ক্ষতি হচ্ছে এটা নির্ধারণ করা যায়। তাহলে চিত্র থেকে দেখা যায় এসি এবং পি অর্থাৎ দাম এবং গড় ব্যয় এর সম্পর্ক যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই পি ই বিন্দুতে এবং এসি হচ্ছে পি এর উপর অবস্থান করে। আমরা জানি আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তাহলে ফার্ম লোকসানের সম্মুখীন হয়। এই চিত্র তার ব্যতিক্রম ঘটেনি। এখানে দাম হচ্ছে এই রেখা বরাবর, যদি আমরা এখান থেকে চিহ্নিত করি তাহলে ও থেকে পি এখানে দাম নির্দেশ করে এবং ও পি ওয়ান যেহেতু এসি রেখা এক বিন্দুতে টাচ করেছে, এই ও পি ওয়ান ব্যয় নির্দেশ করে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি। আমরা বরাবরই বলেছি যখনই ফার্মের স্বাভাবিক মুনাফা অথবা অস্বাভাবিক মুনাফা অথবা ক্ষতি নির্ধারণ করতে যায় তাহলে দাম এবং গড় ব্যয়ের সাথে তুলনা করতে হবে। দাম এবং গড় ব্যয়ের মধ্যে সম্পর্কের মাধ্যমে আমরা জানতে পারবো ফার্মটি স্বাভাবিক না অস্বাভাবিক মুনাফা অর্জন করে। পি ইজ ইকুয়াল টু যদি এসি হয় অর্থাৎ তখন স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আবার যদি ফি গ্রেটার দেন এসি হয় তাহলে আমরা জানি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আবার যদি এসি বড় হয় অর্থাৎ গড় ব্যয় যদি দামের চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, তাহলে ক্ষতি হবে। এক কথা আমি লিখে দিলাম, ক্ষতি হবে, অর্থাৎ এসি পি এর চেয়ে বড় হবে। আর পরবর্তীতে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এই যে এখানে তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত হচ্ছে অতিরিক্ত শর্ত। যখনই পি ইজ ইকুয়াল টু এসি হয় আমরা স্বাভাবিক বলি, পি গ্রেটার দেন এসি হয় অস্বাভাবিক বলি, এবং পরবর্তীতে যদি এসি বড় হয়ে যায় বা বেশি হয়, গড় ব্যয় যদি বেশি হয় তাহলে আমরা কি করব, ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, এই কথাটি উল্লেখ করব। তাহলে এই চিত্রে কিন্তু এই তিনটা শর্তের মধ্যে তৃতীয় শর্তটি বহন করে, কারণ পি হচ্ছে ই বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে যেখানে পি এর মান নির্ধারণ করেছি এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ। এর উপর অবস্থান করতেছে এসি যেখানে ব্যয় নির্ধারণ করতেছে ও পি ওয়ান আর দাম নির্ধারণ করতেছে ও পি, অর্থাৎ দামের চেয়ে ব্যয়টা হচ্ছে বেশি। যেহেতু দামের চেয়ে ব্যয় বেশি তাহলে এখানে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে ফার্ম। এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারি। তাহলে এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি। গাণিতিক বিশ্লেষণ নির্ণয় করতে আমরা প্রথমে মোট আয় এবং মোট ব্যয় নির্ণয় করব। এর জন্য আমাদেরকে প্রথমে দাম, উৎপাদনের পরিমাণ নিতে হবে। যেহেতু আমি চিত্রের সাহায্য করব তাহলে আমি লিখছি চিত্র হতে প্রাপ্ত। প্রথমে দাম লিখব, দামকে পি দিয়ে প্রকাশ করি। এখানে দাম কত দেওয়া আছে খেয়াল করি, এই যে পি, পি বরাবর কি আছে পি, তাহলে আমরা ও থেকে যদি লিখি ও পি, ও পি টাকায় প্রকাশ করব। এটা আমরা উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণকে প্রকাশ করে আমরা কিউ দিয়ে, কিউ সমান কত দেওয়া আছে উৎপাদনের কিউ, ও থেকে কিউ, ও কিউ, এটা আমরা এককে প্রকাশ করব। এরপরে আসেন এখানে গড় ব্যয় লিখবো আমরা, গড় ব্যয়, গড় ব্যয়কে আমরা এসি দিয়ে প্রকাশ করি। এসি এখানে কোথায় টাচ করছে এ বিন্দুতে, এখান থেকে যদি যাই ও থেকে পি ওয়ান, ও পি ওয়ান, এটা টাকায় প্রকাশ করব। এখন যেহেতু আমরা সূত্র লিখবো তাহলে আমরা লিখবো আমরা জানি, আমরা জানি। প্রথমে নির্ণয় করব মোট আয়, তাহলে মোট আয়, মোট আয়কে টিআর দিয়ে প্রকাশ করি, টিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ। এখন এই পি এর মান কত দেওয়া আছে ও পি, ও পি, এই কিউর মান কত দেওয়া আছে ও কিউ, ও কিউ সমান এই ওপির কোনো পরিবর্তন হবে না। এই কিউটা লিখবো, ও লিখবো না। এখন চিত্রের সহযোগিতা নিব, চিত্রে এই পি বরাবর উঠবো আমরা, তাহলে ও থেকে পি বরাবর উঠে এই কিউর উপরে যেটা পাবো, তাহলে কিউর উপরে পেয়েছি ই, তাহলে আমরা ই লিখবো। এটা গুণ করে দিলে ও পি ই কিউ। এর পরবর্তীতে আমরা মোট ব্যয় নির্ণয় করব। তাহলে মোট ব্যয়ের সূত্র আমরা জানি, মোট ব্যয়কে প্রকাশ করি টিসি, টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ। তাহলে এসি যদি ব্যবহার করি তাহলে এখানে খেয়াল করেন এসির মান হচ্ছে ওপি ওয়ান, তাহলে ওপি ওয়ান ইন্টু কিউর মান দেওয়া আছে কি ও কিউ, তাহলে লিখলাম ও কিউ। এখন ওপি ওয়ানের কোনো পরিবর্তন হবে না, কিউ লিখবো। এখন এই এর ও এর বদলে আমরা কি লিখতে পারি, আমরা ওপি ওয়ান পর্যন্ত যাব, ওপি ওয়ান, কিউর উপরে যেটা দেওয়া আছে এফ, তাহলে এফ লিখবো। এখন যদি লিখে দিই পি ওয়ান এফ কিউ, সুন্দর করে লিখলাম, তাও হচ্ছে না। ওকে, তাহলে আমরা মোট আয় এবং মোট ব্যয় পেয়ে গেলাম। এখন আমাদের
সূত্র প্রয়োগ করতে হবে মুনাফার পরিমাণ। আমরা জানি মুনাফার পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে TR মাইনাস TC। তাহলে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। অতএব মুনাফার পরিমাণ লিখব। আমরা জানি মুনাফার পরিমাণকে প্রকাশ করে ফাই দিয়ে, ফাই ইজ ইকুয়াল টু TR মাইনাস TC। এখন মান বসিয়ে দেই। TR এর মান হচ্ছে OPE কিউব, TC এর মান হচ্ছে OP1F, OP1F কিউব। এখন যদি আমরা এটা বিয়োগ করি, যেটা যেটা মিলে যাবে বাদ দিয়ে দিতে হবে। ও মিলে গেছে, তাহলে ফি রয়ে গেছে, ই রয়ে গেছে, কিউ মিলে গেছে, তাহলে এখানে রয়ে গেছে P1F। এটাকে যদি আমরা লিখি P1EF সাজিয়ে লিখলাম। এখানে আমরা যে মানটা পেয়েছি এটা ধনাত্মক না ঋণাত্মক এটা নির্ধারণ করতে হবে। আর এটা নির্ধারণ করার জন্য দাম এবং গড়-ব্যয়ের সাহায্য নিতে হবে। তাহলে আমরা চিত্রের সাপেক্ষে এটা বলতে পারি। আমরা যদি চিত্রে খেয়াল করে দেখেন, ফি ই বিন্দুতে, এসি এ বিন্দুতে, অর্থাৎ ফি এর উপরে এসি অবস্থান করতেছে, অর্থাৎ গড় ব্যয় দামের চেয়ে অনেক বেশি। যেহেতু দামের চেয়ে গড় ব্যয় বেশি, অর্থাৎ এটা ঋণাত্মক। তাহলে আমরা এখানে একটা চিহ্ন বসিয়ে দিব ঋণাত্মক। তাহলে এখানে একটা চিহ্ন বসিয়ে দিলাম ঋণাত্মক। তাহলে আমরা লিখতে পারি অতএব, যেহেতু মান ঋণাত্মক হয়েছে, অতএব নির্ণেয় ক্ষতির পরিমাণ, নির্ণেয় ক্ষতির পরিমাণ লিখবো আমরা। ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ P1EF। এখানে কিন্তু আমরা মাইনাস ব্যবহার করিনি। এই মাইনাস ব্যবহার করিনি কারণ হচ্ছে এখানে যে মাইনাসটা বের হয়েছে, এই মাইনাস বের হওয়ার কারণে ক্ষতির শব্দটা আমরা লিখতে পেরেছি। এই কারণে বলবো নির্ণয় ক্ষতির পরিমাণ, যে মানটা আসবে। এখন টাকা যদি থাকে তাহলে আপনি টাকা ব্যবহার করতে পারেন। তাহলে টাকা লিখে দিলাম। সুতরাং যেহেতু ফার্মটা ক্ষতি হচ্ছে, কিন্তু লোকসান থেকে বাঁচার জন্য সে উৎপাদন চালিয়ে যাবে, আর এর জন্য সে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ব্যবহার করে, তাহলে সে উৎপাদন চালিয়ে যাবে। এই জন্য আমরা লিখতে পারি সুতরাং ফার্মটি ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। ক্ষতি স্বীকার মানে ক্ষতি বহন করেই, ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে, উৎপাদন চালিয়ে যাবে বা উৎপাদন করবে। আর ক্ষতির পরিমাণ হচ্ছে এই যে এতটুকু।